নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইংরেজি নববর্ষের প্রথম দিনে রাজ্যবাসী কালীঘাটের সার্কাস দেখলেন। আমরা কি আশা করেছিলাম যে নববর্ষের প্রথম দিন জানুয়ারি মাসের 1 তারিখ নতুন বছরের সূচনা হচ্ছে, 1000 দিনের উপর পেরিয়ে গেল, চাকরির দাবিতে রাস্তায় বসে আছে ছেলেমেয়েরা, তাদের কথা বলবে রাজ্যের শাসক দল যে কিভাবে এই সমস্যার নিরসন করা যায় সে সম্পর্কে খোলামেলা তারা কথা বলবে, নিজেদের ভুল স্বীকার করবে, মানুষের কাছে ক্ষমা চাইবে। কারণ স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সবথেকে বড় বড় সংগঠিত আর্থিক অপরাধ এই জমানায় হয়েছে। তাহলে নতুন বছরে শাসক দলের রেজলিউশন হওয়া উচিত যে আর দুর্নীতি আমরা করব না, এবার আমরা ভালো ছেলে হয়ে যাব। তা তো দেখলাম না। দেখলাম তৃণমূলের পুরনো লোকজন, তাদের বয়স 75 থেকে 65 এই রেঞ্জে, তারা এমন এমন সব বাণী বিতরণ করলেন, শুনে মাঝে মধ্যে মনে হলো আমি তো ঠিকই কথা বলি, গড ফরসেকেন কান্ট্রি, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। এবং তাদের আবার নিশানা করলেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসির বাড়ি কালীঘাটে গেছেন, যেতেই পারেন, বছরের প্রথম দিন পিসি ভাইপো আলাপচারিতা হবে না? চা খাবেন, মুড়ি খাবেন, গল্প করবেন, তার অনেক কাকু কাকিমা ওখানেই থাকেন। সেখানেও দেখলাম সংবাদ মাধ্যম ভিড় করেছে। সংবাদ মাধ্যমের যদি কাজ না থাকে তখন এই ধরনের নন ইস্যুকে তারা ইস্যু করবার চেষ্টা করে। দুর্ভাগ্য আমাদের বাংলার সংবাদ মাধ্যমের। প্রথম কথা, ফিরহাদ হাকিম, তিনি 65 পূর্ণ করে 66তে পা দিলেন 1 জানুয়ারি 2024। তিনি কি বললেন? টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা মারাত্মক অপরাধ। মায়ের মাংস খাওয়াও এর থেকে ভালো নাকি? এত কল্পনা শক্তি ফিরহাদ সাহেবের, কোথা থেকে কোথায় চলে গেলেন? আসলে তিনি এখন তার দিদির মতোই সততার মূর্ত প্রতীক সাজতে চাইছেন। তার বাড়িতে সিবিআই এর হানা হওয়ার পর ফিরহাদ সাহেব একটু নিজেকে গুটিয়ে রেখেছেন। তার উপর সবজান্তা মুখপাত্রের লাগাতার তাকে বিদ্ধ করার প্রয়াস ছোটবাবুর অনুপ্রেরণায়, সেটাও ফিরহাদ সাহেবকে একটু বিচলিত করে রেখেছে। কি হয় ভাব। এবার আসুন, তৃণমূল গঠনের থেকে এখন পর্যন্ত, মানে 27তম প্রতিষ্ঠা বার্ষিকী পর্যন্ত যিনি দলের রাজ্য সভাপতি, সেই সুব্রত বক্সী, তিনি কি বললেন? তিনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্বাচনে লড়াই করেন তাহলে ঘাসফুলের প্রতীকেই লড়বেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শেই লড়বেন, ইত্যাদি ইত্যাদি। কুণালবাবু বলেছেন যদি মানে অভিষেক বাঘের বাচ্চার মতো লড়াই করছে। সুব্রত বক্সীকে শ্রদ্ধা করেও কুণালবাবু বলেছেন তার বাক্য সংশোধন করার জরুরি। আর উত্তর কলকাতার যে বৃদ্ধ দাড়িওয়ালা সাংসদ আছেন, তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন তোষামুদিতে। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা নাকি ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। সুদীপবাবু, তার মতো অনেকেই ছাগলের তৃতীয় সন্তান হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথায় না থাকলে। কিন্তু বঙ্গবাসীর এত দুর্ভাগ্য হয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে অ্যাট দ্য হেলম অফ অ্যাফেয়ার্স তারা নিজেদের ছাগলের তৃতীয় সন্তান বলে মনে করবেন। পশ্চিমবঙ্গের মানুষকে অপমান করেছেন সুদীপবাবু। বাংলায় জ্ঞানী গুণী কৃতবিদ্য মানুষের অভাব নেই। ইসরো চন্দ্রযান 3 সফল উৎক্ষেপণের পিছনেও বহু বাঙালি ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টের ভূমিকা আছে।
সাহিত্যে ভূমিকা আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কেউ কেউ উল্লেখযোগ্য স্বাক্ষর রেখেছেন, ক্রীড়া জগতেও আছে, হয়তো কম। এই সার্বিক অবক্ষয়ের যুগে তারা আলোকবর্তিকা। কিন্তু বঙ্গবাসীর এই দুর্ভাগ্য হয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে। সুদীপবাবুর লজ্জা না থাকতে পারে। তিনি উত্তর কলকাতার টিকিটটা সিকিউর করার জন্য তোষামতকে কোন পর্যায়ে নিয়ে গেছেন এগুলো হচ্ছে তার প্রমাণ। কিন্তু পশ্চিমবঙ্গ, আমি এখানকার ওইসব এডোকাটা কমিটির চেয়ারম্যানদের কাছে কিছু এক্সপেক্ট করি না, কিন্তু মানে যারা এখনো মনে করেন যে এই সমস্ত বিষয়ের প্রতিবাদ হওয়া উচিত, তাদের কিন্তু প্রতিবাদ করা উচিত। এটা কিন্তু বাংলার মানুষের অপমান সুদীপবাবু করেছেন। বাঙালির সম্মান সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকার উপর নির্ভর করে না। বাঙালির কীর্তি, বাঙালির মেধা, বাঙালির বনন, বাঙালির উদ্যোগ সবকিছুর উপর নির্ভর করে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তিনি বাঙালির সম্মানকে ইকুয়েট করতে চাইছেন, এটা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। তৃণমূলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন? ওই পুরনোদের নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে যারা বেচতে পারে না তারা বড় বড় কথা বলে কি করে। আমি ফিরাদ সাহেব, সুদীপবাবু, বক্সি, সুব্রতদা এদের কাছ থেকে প্রতিবাদটা চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার দলের প্রধান মুখপাত্র পণ্য বানিয়ে দিলেন। আর যারা আপনারা সব সময় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আমরা আছি, মমতার ছবিকে সামনে রেখে আমরা নির্বাচনে জিতি। আশা করব যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে পণ্যে রূপান্তরিত করলেন তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী, আপনাদের নেত্রী আমারও মুখ্যমন্ত্রী। বাইরের লোক কেউ বলেনি, আপনার দলের প্রধান মুখপাত্র তাকে পণ্য বানিয়ে দিলেন। দেখি আপনাদের কতটা হিম্মত আছে কুণাল বাবুর বক্তব্যের বিরোধিতা করা, তাকে ভর্ৎসনা করা। বাংলার মানুষ, তৃণমূলের পুরনো বন্ধুরা এটাও দেখতে চায়। তাদের অনেকের কাছে মমতা এখনো আবেগ। তাদের এই মনোভাবের পিছনে কতটা যুক্তি আছে, কতটা নিছকই আবেগ, সেটা অন্য বিষয়। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় রাজনীতিটা করেছেন, এত এত পদ পেয়েছেন, মন্ত্রিত্ব পেয়েছেন, তারা আশা করব কুণাল বাবুর বক্তব্যের বিরোধিতা করবেন সাংবাদিক বৈঠক করে, নাকি ধামাচাপা দিয়ে দেবেন। ধামাচাপা দিলে ফাটল বুঝবে না। এবার আসুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচুর দাবি দেওয়া আছে। তিনি তার মতো করে দল চালাতে চান, সংগঠন চালাতে চান। বলেন যে যোগ্যতা আর কি যেন উদ্যমের উপর ভিত্তি করে রাজনৈতিক দলে মানুষের উত্তরণ হওয়া উচিত। সুরে সুর মিলিয়ে কুণালবাবু বলেছিলেন কেউ কেউ সারা জীবন পোস্টার লিখবে আর কেউ দেহত্যাগ করার আগে পদত্যাগ করবে না, এইসব হতে পারে না। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে এখন বিশাল ভাবছেন। সংস্কৃত একটা কথা আছে জানেন তো, দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হি পৌরুষং। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের যোগ্যতাটা কি? তিনি কোন আন্দোলনের প্রোডাক্ট কেউ জানেন? আমাকে একটু বলবেন। 2011 ক্ষমতায় আসার পর তিনি হঠাৎ করে রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন। আর 2016 সালের পর থেকে তার বলবালা কিছু লোকজন পার্শ্বদ জুটে গেল। তারা মনে করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বাংলার ভবিষ্যৎ। অভিষেক ঘনিষ্ঠ অনেকে মনে করেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মুখ্যমন্ত্রীর কুর্সি সমর্পণ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় স্তরে নিজের ভূমিকাকে আরো মেলে ধরুন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতাটা কি? পিসির আলোয় আলোকিত। তার কি জনসংযোগ? পিসি তার ভাইপোকে এয়ার অ্যাপারেন্ট করেছেন বলে অভিষেকের চারপাশে এত লোকজন জুটেছে। ব্যক্তিকেন্দ্রিক দল,
প্রাইভেট লিমিটেড কোম্পানি শুভেন্দুবাবুর ভাষায়, যদিও প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা যদি এনলিস্টেড হয় তো এজিএম টেজিএম ডাকতে হয়, শেয়ার হোল্ডারদের কাছে জানাতে হয় কোম্পানি কিভাবে চলছে, কোয়ার্টার টু কোয়ার্টার তাদের ইয়ার অন ইয়ার তাদের কি রেভিনিউ প্রজেকশন, প্রফিট লস ইত্যাদি এসবের বালাই নেই। শুভেন্দু ভাষায় মুখ্যমন্ত্রী হচ্ছেন তৃণমূলের চেয়ারম্যান, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তাই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ম্যানেজিং ডিরেক্টর করেছেন আর কিছু সঙ্গী সাথে জুটে গেছে ছোটবাবুর আশেপাশে। তাহলে অভিষেকের নিজের যোগ্যতা কি? আরে দলের মধ্যে মতপার্থক্য হলে সেটা যদি এমন পর্যায়ে যায় তখন দল থেকে বেরিয়ে আসতে হয়, দল ভাঙতে হয়। অতীতে ইন্দিরা গান্ধী করেছিলেন, যখন কংগ্রেসের পুরনো নেতাদের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না তিনি দল ভেঙেছিলেন। কংগ্রেসের অফিসিয়াল প্রার্থী নীলাম সঞ্জীব রেড্ডির বিরুদ্ধে ভিভি গিরিকে জেতানোর জন্য বিবেক ভোটের ডাক দিয়েছিলেন। ক্ষমতা আছে। অভিষেকের সঙ্গে সঙ্গে যারা ঘোরেন তারা অভিষেককে এটা বলবেন যে আমাদের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পরিচালনার পদ্ধতি, আমাদের চিন্তা ভাবনা এর সঙ্গে আসমান জমিন ফারাক, আমরা এবার নিজের রাস্তা নিজেরা দেখে নেব, আমরাই হব আসল তৃণমূল। প্রয়াত অমিতাভ মজুমদার, জয়প্রকাশ মজুমদারের জ্যাঠতুতো দাদা, তিনি বোধহয় জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস বলে একটা দলের রেজিস্ট্রেশন করে রেখেছেন, ভেবে দেখতে পারেন। কিন্তু দম আছে, দম আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া যদি একজন জিততে পারেন তার নাম শুভেন্দু অধিকারী। যখন তৃণমূলে ছিলেন তখনও শুভেন্দুর সেই বেশ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া তিনি জিততে পারেন, বাকি একজনেরও সেই হিম্মত নেই। তাহলে বিদ্রোহ করছেন কেন? জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দরকার, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পথ আর মত আপনার পছন্দ হচ্ছে না, আপনি ভিতরে ভিতরে গজরাচ্ছেন, মুখপাত্রকে দিয়ে দলের প্রবীণ নেতাদের আক্রমণ করছেন, আবার বলছেন সংসার এরকম খটোমটি লেগেই থাকে। এটা খটামটি নয়, পুরনো নেতাদের অপমান করা, তাদেরকে অবসরের গ্রহে ঠেলে দেওয়া। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গীদের প্রতি যে দুর্বলতা, সেই বিষয়টা অভিষেকের পছন্দ নয়। তার লোকজনকে তিনি পার্টির গুরুত্বপূর্ণ পদে, প্রয়োজনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকে বসাতে চান। তার টার্গেট হচ্ছে সবার আগে ববি হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় হয়তো একটু অ্যাডজাস্ট করে নিয়েছেন। শুভেন্দু বিরুদ্ধে কুণাল সহ ছোটবাবু ঘনিষ্ঠ মুখপাত্ররা যে ভাষায় রাজনৈতিক আক্রমণ করেন, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিরা কেন করেন না? প্রশ্ন তুলেছেন কুণাল বাবু। এখন ফিরহাদ সাহেব তো শুভেন্দুবাবু সুরে সুর মিলিয়ে বলেই দিয়েছেন যে নারদার বিষয়টা কি, সেটা বিরোধী দলনেতা যা বলেছেন সেটার সঙ্গে আমি সহমত। মানে কেডি সিং এর টাকায় ছোটবাবুর অনুপ্রেরণায় নারদা কাণ্ডটা ঘটানো হয়েছিল, যাতে ছোটবাবু দলের মধ্যে যাদেরকে নিজেদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করেছিলেন তাদের চরিত্র হনন করা যায়। এটা শুভেন্দুবাবু বলে দিয়েছিলেন। ফিরহাদ হাকিম তাদের সিলমোহর দিয়েছিলেন, কারণ ফিরহাদ হাকিমকেও তো স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছে, কাকলি গোস্তিদেরকে দেখা গেছে, সৌগত রায়কে দেখা গেছে, আরো অনেককে দেখা গেছে, শুভেন্দুকেও দেখা গেছে। তাহলে শুভেন্দুর লাইনকে সমর্থন করাতেই ছোটবাবুর ঘনিষ্ঠ মুখপাত্রের রোষের মুখে ফিরহাদ। 2022-এর জানুয়ারিতে কলকাতা পুরসভার নির্বাচনে আইপ্যাক যে প্রার্থী তালিকা দিয়েছিল, ফিরহাদ, বক্সি সব বাতিল করে দেয়। সেটাও ছোটবাবুর গোসার কারণ। তাহলে ছোটবাবুর সঙ্গী সাথীরা যারা ছোটবাবুকে নিজেদের নেতা বলে মনে করেন, তারা বলুন অভিষেককে বেরিয়ে আসুন দল থেকে, আমাদের জেতান। দম নেই, সেই দম নেই। আমি এটা গোটাপ কিনা বলতে পারবো না,
আচ্ছা, রাজীব, যেটা শুভেন্দু দাবি করেছেন, রাজীব কুমার ডিজি হওয়ার পর কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে গিয়েছিলেন, সেখানে অভিষেক ছিলেন। ওদের পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অভিষেক মমতা দুজনে গিয়েছিলেন, সেখানেও তাদের বৈঠক হয়েছে। তাহলে তাদের মধ্যে বৈঠক হচ্ছে, তাহলে তাদের মধ্যে বিরোধ কোথায়? বিরোধ একটাই, সেটা হচ্ছে অভিষেক চাইছেন এই মুহূর্তে ক্ষমতার রাশ নিজের হাতে নিতে, পিসিকে সর্বভারতীয় রাজনীতিতে ঠেলে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো লোকেরা বুঝতে পারছেন এই উদ্যোগ ফলপ্রসূ হলে তাদেরকে ঘরে ঢুকে বসে যেতে হবে। অভিষেক তাদেরকে সামান্যতম স্পেসটুকু দেবেন না, এই হচ্ছে ব্যাপার। আর কোনো নীতি আদর্শ ওসব তৃণমূলে নেই তো, সিম্পল ব্যাপারটাই। আর একটা ব্যাখ্যা আছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মেসেজ পাঠানো, বার্তা পাঠানো, দেখো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, প্রয়োজনে আমি বেরিয়ে আসব, তোমরা আমাকে সমর্থন করলে বা আমার ফ্র্যাকশন বিজেপিকে সমর্থন করলে তোমরা এখানে সরকার করতে পারবে। এগুলো হচ্ছে ওই ইডি সিবিআই যাতে খুব অ্যাগ্রেসিভলি আর কিছু না করে সেই জন্য বার্তা দেওয়া। আমার মনে হয় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অভিষেকের এই উদ্যোগ যদি সত্যি হয় সেটাকে সিলমোহর দেবেন। কারণ যার বিরুদ্ধে কয়লা, গরু, তারপরে দুর্নীতির অভিযোগ উঠেছে, একাধিকবার এজেন্সি তাদেরকে ডেকেছে, তার স্ত্রীকে ডেকেছে, তার বাবা মার সম্পত্তির হিসাব চেয়েছে, কালীঘাটের কাকু তার কোম্পানির সিওও, যার কণ্ঠস্বরের মধ্যেই আছে গুপ্তগণের চাবিকাঠি, সে ইডির হেফাজতে, সে যদি সিগন্যাল দেয় ও বিজেপি তার হাত ধরবে বলে আমার মনে হয় না। আর অভিষেকের অজিত পাওয়ারের মতো বা একনাথ সিন্ধের মতো রাজনৈতিক বিচক্ষণতা নেই। একনাথ সিন্ধে থানেতে অটো ইউনিয়ন করতেন, অটো চালাতেন। অজিত পাওয়ার দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক, সে তুলনায় ছোটবাবু তো নাদান। তাই এই ব্যাখ্যা আমার কাছে খুব জুৎসই নয়। হ্যাঁ, ছোটবাবু চেষ্টা করতে পারে, ছোটবাবুর পক্ষ থেকে এক প্রভাবশালী আইনজীবী নাকি বিজেপির সঙ্গে দৌত্য করার চেষ্টা করছেন, বাজারে এইসব খবর টবরগুলো রয়েছে। কিন্তু যেটা হচ্ছে একটা অলিক কুনাট্য, কালীঘাটের সার্কাস। রাজ্যবাসী উপভোগ করছে কিনা জানি না, আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত বলে আমাদের এই খবর রাখতে হয়, কিন্তু আমরা উপভোগ করছি না। ভাষার কদর্যতা, ব্যক্তিকুৎসা, বলগাহীন আক্রমণ, যার মধ্যে অনেক ক্ষেত্রে শালীনতা, শিষ্টাচার কিছু নেই, এটাই আমাদের ভবিতব্য। যে দলটা ২৬ পেরিয়ে ২৭তম জন্মদিন পালন করলো, যারা শাসক দল, রাজ্যবাসী তাদের কাছ থেকে শালীনতা, শিষ্টাচার প্রত্যাশা করেছিল, কোর্স কারেকশনের বার্তা প্রত্যাশা করেছিল, তা না হয়ে যেটা দাঁড়ালো সেটা কালীঘাটের সার্কাস ছাড়া আর কিছুই নয়। এই পুরো বিষয়টা নিয়ে কথা বলেছিলাম বিজেপির নবীন নেতা, কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের দাপুটে কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। তাহলে এই কালীঘাট এই সার্কাস নিয়ে তোমার কি বক্তব্য? কুণাল বাবুর নিয়ম করে করে সবাইকে বাছা বাছা বিশেষণ প্রয়োগ করছেন, এটা আমি রেকর্ড করছি সজল। কি বক্তব্য তোমার? এ কি কোনো পুরনো প্রতিশোধ নিচ্ছেন কুণাল? একদম শকুনি মামা, 100% ঠিক বলেছেন দাদা। এটা হচ্ছে শকুনি মামার কাজ। সবাই যুদ্ধটা সামনাসামনি করার মতন তো মুরত রাখে না। কেউ কেউ যাদের মধ্যে ঘৃণ্য বুদ্ধি থাকে তারা কেউ ঘরের ভেতরে ঢুকে বিশ্বাস অর্জন করে তারপর মারে, আর কেউ কেউ বুক ফুলিয়ে সামনে এসে দাঁড়ায়। লড়াইটা এক একজনের এক এক রকম, যে যার নিজের এজেন্ডায় লড়ছে। ওই যে অদৃশ্য ট্যাটু, দিবার সিনেমার অমিতাভ বচ্চনের মতন হাতে যেমন লিখে দিয়েছিল না, মেরা বাপ চোর হ্যাঁ, তো ঠিক সেরকম ভাবে ওর মানে কপালে যে অদৃশ্য ট্যাটু মমতাদি করে দিয়েছে। হাজার মার্গ সাবানের কথা কাল বলেছেন না, হাজার মার্গ সাবান দিয়ে ধুলেও সেটা যাবে। এবং পরিকল্পিতভাবে দেখা যাচ্ছে পুরনো নেতাদের টার্গেট করা হচ্ছে।
হ্যাঁ, তা তো বটেই, এ তো বটেই। এই ভাইপো তো নিজেও 11-র পরের আমদানি। 11-র আগে তো এদের কোনো অস্তিত্ব ছিল না। দেখুন, পুরনোরা কেউ সাধু না, সব চোর। হ্যাঁ, সব চোর, কিন্তু নতুনরা হচ্ছে মহাচোর। এই দেখুন, এরা ভাগ করে খেয়েছে। পুরনোরা রেশনেতে ছিল, পুরনোরা চাকরিতে ছিল, নতুনরা অন্যত্র। নতুনরা হচ্ছে আপনার জমি মাফিয়া, নতুনরা বালি মাফিয়া, নতুনরা কয়লা পাচার, নতুনরা গরু পাচার, এর মধ্যে ছিল। এদের দুটো সেগ্রিগেশন আছে। এখন বিষয়টা হচ্ছে যে কয়লা গরু নিয়ে শুধু থাকলে চলবে না, ওদের চাকরির দুর্নীতির হিস্সাটাও এখন চাই নতুন করে, চালের হিস্সাও চাই। ওই জন্যই মমতাদি বলছেন পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। আগে বাড়ে মানে কি আপনি জানেন? তা অনেকে, আমি অন্তত বিশ্বাস করি না, মানে এটা আমার ব্যক্তিগত মত, যে যাই হোক না কেন এটা একটা স্ক্রিপ্টেড, তৃণমূলের ভাঙন টাঙন কিছু হবে না। তুমি কি আমার সঙ্গে সহমত? তবে তৃণমূল দলটাও চলবে না, এটাও আপনাকে বলছি। প্রথম কথা হচ্ছে ভাঙন কি হবে না হবে বলতে পারবো না। ভেঙে যাবে কোথায়? বিজেপি এদের অধিকাংশকেই নেবে না, 90% নেবে না। ভেঙে যাবেটা কোথায়? এদের মুরুদ নাই নতুন দল গড়বে। আপনি যদি ভালো করে ওই সীমান ঘোষের বক্তব্যগুলো শোনেন, 3.5 বছরের জেল কাটা সীমান ঘোষের বক্তব্যগুলো যদি আপনি ভালো করে শোনেন, দেখবেন কটাক্ষেত্রের পুরো আসলেই মমতার দিকে। কি বলছে, মমতাদির মুখ সারা ভারতের কি শ্রেষ্ঠ মুখ না কি মুখ, ইন্টারন্যাশনাল মুখ করে বললো, সেই মুখকে বেচতে পারলো না পাবলিকের দরবারে। মানে কি? মানে মমতাদি প্রতিদিন বিক্রি হন। হ্যাঁ, মানে মমতাদিকে ওরা পণ্য বানিয়ে দিল, কমোডিটি। সেটাই তো বলতে চাচ্ছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে কমোডিটিতে পরিণত হয়েছে? উনি কি দুলালের তালমিচিরির ওপরে ওই দুলাল বাবু, যে যার ছবি ও সই দেখিয়ে পুরো বিক্রি হয়ে যাচ্ছে? কেউ বলছে আর মার্কা, কেউ বলছে ছবি ও সই মিলিয়ে দিন। এই যে পুরো বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে কমোডিটি বানিয়ে দিয়েছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখে ভোট হবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে ভোট হবে তো। বেচতে পারলেন না মানে বাকিরা বেচতে পেরেছেন। গুড সেলসম্যান। আপনি একটা কথাও ভাববেন না যে কথাটা ও না চয়েস করে বলছে। সব কথা বলার পর অশ্বত্থামা হত ইত গজর মতন লাস্টে বলছে, লাস্টে শেষে যেটা বলছে সেটা বেশ মজার। সেটা হচ্ছে যে শুভেন্দুর কারচুপি কি করে চললো। শুভেন্দুর কারচুপি তার মধ্যে কি করে চললো, তার মানে শুভেন্দু কারচুপি করে জিতেছে, এটা বুঝিয়ে দিলাম। এগুলো সব বড় বড় ভাষণ। জীবনে একটা কর্পোরেশন ভোটে কেউ দাঁড়ায়নি এরা। আর যে বলছে আর কি, আর হচ্ছে সব শোতের পক্ষে থেকে, আর সব দলের মধ্যে ঘোরাফেরা করে। যখন উনি যে পার্টিটাই করতেন, উনি যখন সাংবাদিক ছিলেন তখন ওনারা সব পার্টিতেই ঘোরাফেরা করতেন, সব জায়গায় সেটিং মিটিং করে উনি নির্বাচনগুলো জেতাতেন। আমার একটা ঘটনা মনে আছে, আজ থেকে ধরো এটা 2006-এর পুজো, রামমোহন সম্মেলনের পুজোতে উনি অনিলদার নামে একটা ছবির প্রদর্শনী করেছিলেন এবং বিমান বসু তার উদ্বোধন করেছিলেন। এই যে তুমি বললে, হ্যাঁ, সাংবাদিক হিসেবে সব দলের সঙ্গে তার অবাধ যোগাযোগ ছিল। তো এটাই বোধহয় ব্যাপার। আমার মনে হয় যে কুণাল বাবুর এই সব দলের মধ্যে মিশে থেকে খবর টবর হয়তো পান, এবং সেটাকে খবর বলছি না তো, এলাকার ক্যান্ডিডেটকে জেতানো। আরে এটা কি বলবো দাদা, এটা নিয়ে কিছু বলার নেই। মানে একটা নির্লজ্জতার চরম সীমা। যেমন বিকাশ বাবু আমার পক্ষের লোক না, কোনোদিনই নয়, এবং বিজেপির সাথে অন্য অনেকের মিল হতে পারে, কমিউনিস্টদের কখনো মিল হবে না, কাছাকাছি কখনো আসবে না। বলছে বিকাশ বাবু 27 লাখ টাকা নিয়েছে। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, বিকাশ বাবু 27 লাখ টাকা নিয়েছে। 27 লাখ টাকা তো আর চুরি করে নেয়নি, মিথ্যে বলে নেয়নি, দাবি করে নিয়েছে, তার যোগ্যতা অনুযায়ী দিয়েছে। প্রথম
পরে আমি জেনেছি 1 পয়সা নাকি নেয়নি, এবং প্লেন ফেয়ার, গাড়ি ভাড়া সেগুলো ফ্রিতে হয়েছে। সেটা যাই হোক, এখন উৎসাহ করতে হবে, করেছে। আমি বলি, ও জানেন ওর যে লয়ার ছিল তাকে ফিস দিতে পারিনি, ওর লয়ারকেও ফিস দিতে পারিনি, তাকে এনে কাউন্সিলর করে দিয়েছে। হ্যাঁ, অন্য পুরসভা থেকে তাকে আনিয়েছে, নিজের কলকাতা পুরসভার লোকও ছিল না, দিয়ে ভোটার লিস্টে নাম তুলিয়ে তাকে সেই ওর নিজের অঞ্চলের কাউন্সিলর করে দিয়েছে। ভাবুন অবস্থাটা। অনেকে একটা ব্যাখ্যা দিচ্ছেন যে ইডি কে বার্তা দেওয়ার জন্যই এটা করা, যে আমি সিন্ধে হতে পারি, আমি সিন্ধে হতে পারি, তোমরা কোনো কঠোর পদক্ষেপ নিও না, এটা বার্তা দেওয়ার জন্য ছোটবাবুর সব লোকজন এই উদ্যোগটা নিচ্ছে। কি মনে হয়? দাদা আমি এগুলো বলতে পারবো না। হ্যাঁ, একটু আগে তো ওরা বলছিল যে সিংহ হবে, হ্যাঁ, এখন আপনি বলছেন সিন্ধে হবে। কালকেও তো বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা। এখন এই সমস্ত বাঘ কি বেড়াল, আমি এসব নিয়ে আলোচনায় যাব না। এসব মানে এদের ফল, এদের টিভিতে দেখলে না, প্রথম কথা হচ্ছে আমি জানি না টিভি কেন এদের দেখায়, ও যেখানে যেই মুহূর্তে যে ওই মুখ দেখায় সঙ্গে সঙ্গে লোকে চ্যানেল চেঞ্জ করে। আপনি আমার থেকে দায়িত্ব নিয়ে শুনে রাখুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই সমস্ত লোক রাজনীতিতে থাকলে ভদ্রলোকের ছেলেরা মেয়েরা আর পলিটিক্সে আসবে না, একদমই আসবে। যখন যেমন দরকার তখন তেমন আমি একদম বলতে শুরু করবো। আমরাও দল পাল্টেছি, আমরা বলিনি যে আমরা একদম সত্যি লক্ষ্মী। না না, গণতান্ত্রিক দেশে না না, শুনুন, প্রথম কথা হচ্ছে কোনো দলে থেকে দলের ভেতরে ছুরি মারিনি। অতীতে একবার মেরেছিল, এখন আবার মারছে। অতীতে একবার মেরেছিল, আরে আপনি বলুন তো, এখন মমতা করে এত কাঁদছে, মমতা মাইকি জয় করছে, আপনি আমাকে ওর প্রথম পর্যায় থেকে বলুন, এই পর্যায়ে না, আজকাল পর্যায় থেকে বলুন, আজ অব্দি বলুন, উনি মমতাকে যত গালাগাল দিয়েছেন শুভেন্দুবাবু তার চারা না দিতে পারবেন না। তাহলে এখন মমতা বন্দ্যোপাধ্যায় মেমোরি শর্ট হলে আমরা কি করবো? বা কোথাও কিছু আছে যেটা উনি জানেন, তার জন্য ওনাকে ম্যানেজ করে চলতে হয়, সেই জন্য বোধহয় উনি ঘাঁটাতেও পাচ্ছেন না, আমি বলতে পারবো না, আমি কি করে জানি। এই পারসেপশন আর কি মানুষের, এই মানুষ ওকে নিয়ে ভাবিত না। ছাড়ুন। থ্যাংক ইউ সজল, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.